মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। হরতাল অবরোধের নামে যারা শিশুদের হত্যা করছে, জাতি তাদের ক্ষমা করবে না, জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি, চট্টগ্রামে জানালো দলের শীর্ষ নেতারা। করণীয় ঠিক করতে মেয়র মঞ্জুর বাসায় জরুরি বৈঠক। ফৌজদারি মামলার আসামিরা জামিন না নিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি ডিএমপির। এবং সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ভারত। ধোনির ওপর টিম ইন্ডিয়ার ভরসা থাকলেও পাল্লা ভারী অজিদের দিকে। বাংলাদেশকে যে ষড়যন্ত্র স্বীকার করেছে, অবশ্যই তারা আজকে এখান থেকে বিদায় নেবে। সমগ্র বাংলাদেশ এদিকে তাকিয়ে আছে যে অস্ট্রেলিয়া জিতবে, ইনশাআল্লাহ জিতবে। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্বাধীনতা দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এ সময় আওয়ামী লীগ নেতারা হত্যা আর খুনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয়। পরাধীনতার শৃঙ্খল আর দাসত্বের রজ্জু ছেঁড়ার গৌরবধ্বনি বেজে উঠল সূর্যের আগমনে। স্মৃতির কপাট খুলে যেন বেরিয়ে এলো মুক্তি সংগ্রামের গৌরব গাথা। ভোরের আলোর প্রথম পরশে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র ভালোবাসায় শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। বিউগলের সুর আর সশস্ত্র তালামে স্মরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের। দলের নেতাদের নিয়েও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল এরপর শ্রদ্ধা জানান একে একে। এ সময় সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ। উঠে আসে চলমান রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি পথ খুঁজছে কিভাবে তারা সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা থেকে বেরিয়ে যেতে পারে। তারা পথ খুঁজছে, কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সেই পথ খুঁজে পাবে। এবং আমরা মনে করি যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণের জন্য। হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন বীর শহীদেরা। স্বাধীনতার ৪৫ বছরে পা রাখলেও নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ। উন্নয়ন আর রাজনৈতিক সংকট চলছে হাত ধরাধরি করে। তাই শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা, যত বাধাই আসুক, যত সংকটই থাকুক, যখন স্মৃতির খোলা জানালায় সুমহান ৭১, তখন মুক্তিযুদ্ধের চেতনায় দূর হবে সব বাধা। জাতীয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখায় এ সময় বিএনপির তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি আজকে স্বাধীনতা দিবসে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়ে এটা প্রমাণ করেছে যে তারা স্বাধীনতার পক্ষে কখনো ছিল না, তারা স্বাধীনতার বিশ্বাসী না। তারা ৭১-এর পরে শক্তি পাকিস্তানের প্রেতাত্মা, জামাত শিবিরের তারা একে অপরের আত্মা। ধানমন্ডি ৩২-এ স্বাধীনতা দিবস উপলক্ষে আরও শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল অবরোধের নামে যারা শিশুদের হত্যা করছে তাদের ক্ষমা নেই। বিএনপি জামায়াত জোট শিশুদের শিক্ষা জীবন নষ্ট করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতি এদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশ উদ্বোধন করেন তিনি। শিশু সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের অবরোধ হরতালের আগুনে শিশুরাও রেহাই পাচ্ছে না। তিনি বলেন, জাতি এদের প্রত্যাখ্যান করবে। যখন এসএসসি পরীক্ষা তখনই তারা হরতাল দিয়ে
পরীক্ষায় বাধা দেওয়ার চেষ্টা করছে, আর শিশুরা স্কুলে যেতে পারছে না, সেই বাধা দিচ্ছে। কিন্তু যারা এই ধরনের জঘন্য কর্মকাণ্ড করে তাদের কোনো ক্ষমা নেই। আমাদের শিশুদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলবে, নিশ্চয়ই জাতি ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করবে। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার। এ সময় সকল প্রকার হানাহানিরও অবসান চান তিনি। আসুন, হানাহানি, মারামারি আর অগ্নিসংযোগ, জঙ্গিবাদ আমরা তা চাই না। সকলে এই জঙ্গিবাদ, সন্ত্রাসকে না বলুন। আসুন সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই প্রিয় মাতৃভূমিকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করি। ভাষণ শেষে প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নেওয়া শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কুচকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজ শেষে শিশুদের মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। ডিসপ্লেতে বাংলাদেশের গৌরবের প্রতীক, স্মৃতিসৌধ সহ বিভিন্ন বিষয় নান্দনিকভাবে তুলে ধরা হয়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। শিশু কিশোর সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই কোমলমতি শিশুদের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণের প্রস্তুতি নিতে বলেন। আর নতুন প্রজন্মের জন্য একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার ৪৪ বছর পরেও দেশে গণতন্ত্র অনুপস্থিত, একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপি নেতারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। স্বাধীনতা দিবস উদযাপনে সকালে সাভার স্মৃতিসৌধে আসেন বিএনপি নেতাকর্মীরা, তবে ছিলেন না দলের প্রধান বেগম খালেদা জিয়া। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও দেশে একদলীয় বাকশালী শাসন চলছে। আজকে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে একদলীয় গণতন্ত্র, এটা হচ্ছে বাকশালী গণতন্ত্র। সে কারণেই আমরা একটি মাত্র ইস্যু নিয়ে আমরা আন্দোলন করছি, সেটা হচ্ছে যে এদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। পরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনের অংশ হিসেবেই সিটি কর্পোরেশন নির্বাচনে যাচ্ছে বিএনপি। আমাদের যারা নির্বাচন করবে সেই ক্যান্ডিডেটরা আজকে জেলের অন্তরালে, তারা মিথ্যা মামলায় জর্জরিত, তারা বিভিন্নভাবে হয়তো আত্মগোপন করছে, তা তাদেরকে ফ্রি করে দিতে হবে এবং ইলেকশন ক্যাম্পেইন করার সুযোগ দিতে হবে। তাহলে বিএনপি নিশ্চয়ই নির্বাচন করবে। আমরা যদি নির্বাচনে যাই তাহলে এই আন্দোলন কিন্তু নির্বাচনের একটা অংশ হবে এবং নির্বাচনও আন্দোলনের একটা অংশ। বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিয়াউর রহমানের সমাধিতে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল, সংঘাত হানাহানি ভুলে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতা বিরোধীদেরকে যদি প্রতিহত করতে পারি, আমরা মনে করি দেশের উন্নয়নে আর কোনো বাধা থাকবে না। একটা শান্তিময় দেশ কামনা করি। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ফৌজদারি মামলার আসামিরা জামিন না নিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তি জামিন ছাড়া অন্তত ক্যান্ডিডেট হতেই পারেন, কিন্তু যার জামিন হয়নি অর্থাৎ যিনি পলাতক রয়েছেন তাকে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ফৌজদারি আইন যেটি রয়েছে, আইন যেহেতু সাসপেন্ড করা হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত বলা হয়নি যে ফৌজদারি কার্যবিধি কার্যকর হবে না, সেই ক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধির যে বিধিবিধান সেগুলো মেনে চলতে হবে।
সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তা সময় সংবাদের কাছে নিশ্চিত করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এমনকি নির্বাচনে জিতে আসার মাধ্যমে চলমান সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে পুরো নির্বাচনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সংগঠনটি। বিশেষ করে চট্টগ্রামের নির্বাচনে করণীয় নির্ধারণ করতে মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের সঙ্গে বৈঠকও করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অংশগ্রহণ নিয়ে অনেকটা দোটানায় দিন কাটছে বিএনপি নেতাদের। শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় কোনো পদক্ষেপও নিতে পারছিলেন না সম্ভাব্য প্রার্থীরা। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে নগর বিএনপি সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় অনুষ্ঠিত এক বৈঠক। বৃহস্পতিবার দুপুরে নগরের মেহেদিবাগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় আসেন নগর নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নুমানো। এছাড়া মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমও উপস্থিত ছিলেন। আমি এখানে এসেছি আমার দলের নেতৃবৃন্দ ওনারা একটা সিদ্ধান্ত নিচ্ছেন দলীয়ভাবে সমর্থনের ব্যাপারে। গতকাল আমরা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে সমর্থন লাভ করেছি। সেই সুবাদে আমরা নির্বাচনে যাব করব এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। মঞ্জুর আলম সাহেবের পক্ষে সকলে একত্রতা প্রকাশ করেছে এই মুহূর্তে, এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দিয়েছেন, এবং চট্টগ্রামের 20 দলীয় যারা নেতৃবৃন্দ আছে আমরা সবাই একত্রতা প্রকাশ করছি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত সরকার এই নির্বাচন সম্পন্ন করবে কিনা এই নিয়ে সংশয় রয়েছে বিএনপি নেতাদের মধ্যে। সমান্তরালভাবে সরকার বা নির্বাচন কমিশন এই নির্বাচনকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয় না, কিন্তু আমরা চ্যালেঞ্জ হিসেবে নির্বাচনকে আমরা গ্রহণ করেছি। এদিকে মেয়র পদে প্রার্থী বাছাই নিয়ে গত কয়েকদিন ধরে নগর বিএনপি নেতাদের মধ্যে মতবিরোধ চলে আসছিল। তবে মঞ্জুর আলমের ব্যাপারে শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত থাকায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিএনপি নেতাদের। আমাকে চাইতে পারে, কিন্তু এই মুহূর্তে যাকে মনোনয়ন দিয়েছেন সে আমাকে তো তার সাথে কাজ করতে হবে সবাই মিলে, তাই না? একতাবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে সব। তবে বিএনপির এই কেন্দ্রীয় নেতা মনে করেন এটি স্থানীয় সরকার নির্বাচন হলো জাতীয় রাজনীতিতে এর ব্যাপক প্রভাব থাকবে। যদি নির্বাচন নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, জনগণ যদি অংশগ্রহণ করতে পারে, তাহলে অতীতের চেয়েও অনেক বেশি ভোটে আমাদের এই মঞ্জুর সাহেব জয়লাভ করবেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 29 মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর আগামী 28 এপ্রিল ঢাকা উত্তর এবং দক্ষিণের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ছুটির দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। পঞ্চম দিনের মতো সকাল 10টা থেকে রাজধানীর পশ্চিম আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয় ও দক্ষিণের মহানগর নাট্যমঞ্চ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর প্রতিনিধি। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহ চলবে আগামী 29 মার্চ পর্যন্ত। এবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের খবর। স্বপ্নিল ফাইনালের মঞ্চে ওঠার লড়াইয়ে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ধোনির ভারতকে 329 রানের টার্গেট দিয়েছে টিম অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ধোনির দল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 9 উইকেটে 232 রান। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নামা অজিরা দলীয় 15 রানে হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এরপর দারুণ ব্যাটিং করে অ্যারন ফিঞ্চের সাথে শক্ত জুটি করেন স্টিভ স্মিথ। তবে দলীয় 197 রানে আবারও আঘাত হানেন যাদব। ভাঙেন ফিঞ্চ ও স্মিথের 182 রানের গুরুত্বপূর্ণ জুটি। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে স্মিথ আউট হন ব্যক্তিগত 105 রানে। এরপর মারমুখে ব্যাটিং করতে থাকা গ্লেন ম্যাক্সওয়েলও ফেরেন 23 রান করে। পরে টিকতে পারেননি অ্যারন ফিঞ্চ। ব্যক্তিগত 80 রানে করে তিনি আউট হয়ে যান। সেই ধাক্কাটা সামলে উঠতে পারেননি অধিনায়ক ক্লার্ক, ওয়াটসন ও ফলকনাররা। শেষ দিকে জনসনের
27 রানের সুবাদে বড় সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ধরে রাখতে পারেনি ভারত। ধাওয়ানের পর আউট হয়েছেন বিরাট কোহলি। পরে রাহানে জাদেজারাও দ্রুত সাজঘরে ফিরে যান। এরপর দলের হাল ধরে অধিনায়ক ধোনি একাই লড়াই করে ব্যক্তিগত 65 রান করে রান আউট হলে জয়ের পাল্লা ভারী হয় অস্ট্রেলিয়ার। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে রাষ্ট্রপতি তেজগাঁও বিমানবন্দরে এই প্রদর্শনী ঘুরে দেখেন। রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির জন্য বিমান বাহিনীর ফ্লাই পাস্ট ও 36 সেনাদের প্যারাট্রুপিং প্রদর্শন করা হয়। পরে রাষ্ট্রপতি সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন স্টলে সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম ঘুরে দেখেন। যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে নতুন প্রজন্মকে আবারও মুক্তিযুদ্ধ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জ উপজেলা মাঠে মুক্তিযোদ্ধাদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় কেরানীগঞ্জের বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা। এ সময় তারা বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্যের বিভিন্ন বিষয়ে নিজেদের ডিসপ্লেতে তুলে ধরে। অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্ম সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে, কিন্তু স্বাধীনতার বিপক্ষে শক্তি ৭১-এর মতোই বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। নতুন প্রজন্মের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, যার বিরুদ্ধে নতুন প্রজন্মকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। তাদেরকে মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস, খণ্ডিত ইতিহাস দীর্ঘদিন তাদের সামনে তুলে ধরা হয়েছে। আজকে ৭১-এর মতোই আজকে বাংলাদেশে সন্ত্রাস হচ্ছে, আগুন বোমা, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। দেশকে ধ্বংসের জন্য সেই ৭১-এ হায়নাদের প্রেতাত্মারাই আজকে আবার চেষ্টা করছে। এই নতুন প্রজন্মের এই মুক্তিযোদ্ধা তোমাদের প্রতি আহ্বান জানাবো, এই হায়নাদের, এই ৭১-এর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বাজি রেখে যে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রতি সমগ্র জাতি আজীবন কৃতজ্ঞ, এমন মন্তব্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তাদের মতে ৭১-এর জাতীয় চেতনার যে বীজ বপন করা হয়েছে তার ভিত্তিতেই বাঙালি বারবার একতাবদ্ধ হতে শিখেছে। তরুণ প্রজন্ম মনে করে কেবল একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড এনে দেয়াই নয়, মুক্তিযোদ্ধাদের অবদানে বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়। মিজানুর রহমান কবির রিপোর্ট। দেশটাকে মায়ের মতো পবিত্র মনে করে লাখ লাখ জনতার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, যে কোনো মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করার সাহস, লোভ লালসা ভুলে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এমনকি পরিবার পরিজনের মায়া ত্যাগ করে যুদ্ধে যাওয়া, বজ্র কঠিন শপথে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা। সব কালের, সব যুগের সূর্য সন্তান এরা। মরণের ভয় ছিল প্রতি মুহূর্তে। হ্যাঁ, মুহূর্তে ছিল। আমার পাশে কয়েকজন ৪-৫ লোক মারা গেল। তারা দেশ উদ্ধার করছে, পরাধীনতার চিঙ্গল থেকে আমরা মুক্ত পাইছি। মুক্তিযুদ্ধ শুধু স্মৃতিচারণ নয়, বিভিন্ন প্রজন্মের কাছে এ এক অনুপ্রেরণার চিরঞ্জীব উৎস। এই স্বাধীনতার আনন্দ আমাদের কাছে অনেক বড় আনন্দ। তাদের কারণে আমরা আজ স্বাধীন, আজ বলতে পারি এদেশ আমার। তারা যদি বিবেচনা না করতে আসে, কিন্তু আমরা এখানে স্বাধীনভাবে বসবাস করতে পারতাম না, নারী হিসেবে আমি চলতে পারতাম না, পড়াশোনা করতে পারতাম না। যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন অথবা কাছ থেকে দেখেছেন স্বাধীনতা যুদ্ধ, তাদের পাশাপাশি নতুন প্রজন্মেরও দাবি মুক্তিযোদ্ধাদের আরো বেশি মূল্যায়ন করার। এছাড়া বিকৃত নয়, বরং স্বাধীনতার প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়া উচিত আরো ব্যাপকভাবে। ইতিহাস বিকৃতি অবশ্যই মুক্তিযুদ্ধের সাথে, যুদ্ধের সাথে প্রতারণা এবং মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা। এসব সূর্য সন্তানদের জন্য আমাদেরকে পুনর্বাসন করা হোক। মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন হয়েছে এবং তারা অনেক কষ্ট করছে, তাদেরকে যেন উচ্চ মর্যাদা দিয়ে এবং এদেশে তাদের প্রতিষ্ঠিত করে দেয়। মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে দেশ গড়তে পারলে মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি যথার্থ সম্মান দেখানো সম্ভব বলেও মন্তব্য বিভিন্ন বয়স, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বিশ্বকাপে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অজিরা।
স্টার স্পোর্টসের সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি এসটিতে। Now Australia and New Zealand, the two hosts. One of them will be holding up the ICC World Cup Cricket Trophy Sunday night. They've both had wonderful campaigns for the Australians. One loss to New Zealand, the opportunity today to bat first. It was always going to be a very good batting track, but they were tested at times. India fought back in those middle overs, but Australia, their bowling unit's been outstanding in this World Cup. And Mitchell Starc, haven't we seen that a lot throughout the campaign? I reckon we're going to see it again as well. Angling in, tailing away. No wonder you'd be smiling as a skipper when you've got someone like that and you've got fielders like Smith and Maxwell and Warner. They're a pretty good outfit, these Aussies. It will be a fantastic final at the MCG. 20 wickets now for Mitchell Starc. But MS Dhoni tried his best out there with the bat. There was occasions where India were ahead of the game, but Australia just had enough to fight back and really put the pressure back on the Indians. It proved too much in the end. We see the top batsman there getting starts, no one going on to get 100, but I thought particularly Darwin was so proactive with his 45 or 41. Rahane is a real find for India. দর্শক, অস্ট্রেলিয়া ফাইনাল নিশ্চিত করলো। আমরা স্টার স্পোর্টসের সৌজন্যে এতক্ষণ সরাসরি তাদের সঙ্গে যুক্ত ছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা স্ত্রী রওশন আরা বেগম ও তার গৃহপরিচারিকাকে অর্থের লোভে হত্যা করেছে গৃহপরিচারিকার আপন ভাই। শাহজাহানপুর এলাকা থেকে নিহত গৃহপরিচারিকা কল্পনা আক্তারের ভাই সাইদ হাওলাদারকে গ্রেপ্তারের পর একথা জানিয়েছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, নিহত গৃহপরিচারিকা কল্পনা আক্তারের মা লাকি আক্তারও এই বাসায় কাজ করতেন। ঘটনার দিন সাইদ তার বন্ধু রিয়াজকে নিয়ে ওই বাসায় যায়। এক পর্যায়ে লাকি আক্তার ডাক্তার দেখানোর জন্য বাসা থেকে বের হলে সাইদও তার সঙ্গে যায়। পরে সাইদ পথে মার কাছ থেকে আলাদা হয়ে যাবার আবারও রওশন বেগমের বাসায় গিয়ে তাকে হত্যা করে। এ সময় সাইদের আপন বোন কল্পনা এই হত্যার ঘটনা দেখে ফেলায় তাকেও হত্যা করে সাইদ। হত্যার পর বাসা থেকে 14,000 টাকা, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে। 26শে মার্চ থেকে 1 এপ্রিল সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধী দিবস ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে রাজধানীর দুদক কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধী দিবসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান। পরে দুদকের মিডিয়া সেন্টারে দুর্নীতি বিরোধী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি, এই প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। এ সময় দুদক চেয়ারম্যান জানান, সপ্তাহ জুড়ে দুর্নীতি বিরোধী সমাবেশ, র্যালি, মানববন্ধন ছাড়াও দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখায় মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করবে দুদক। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার উপযুক্ত ব্যাখ্যা দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এতে বিভিন্ন শ্রেণী পেশার হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, স্থানীয় সরকার নির্বাচনে নাশকতা পরিত্যাগের মাধ্যমে 20 দলকেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি বিএনপিকে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। 20 দলের নেত্রী বেগম খালেদা জিয়া সাভারে স্বাধীনতা মঞ্চে তারা যাননি। এটি কেন যাননি, কি কারণে যাননি, এই ব্যাপারে একটি ব্যাখ্যা আমরা আশা করব জাতির কাছে তিনি দেবেন। সমতল ভূমি করতে গেলে প্রথমেই বিএনপিকেই এবং 20 দলকেই হরতাল এবং অবরোধের কর্মসূচি প্রত্যাহার করতে হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার ভবনের লবিতে গুগলে 4 লাখেরও অধিক বাংলা শব্দ অন্তর্ভুক্তকরণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্রিফ করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা এখন চলে যাচ্ছি সেখানে। যদিও উনি সরকারের একজন খুব ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাডিশনাল সেক্রেটারি, কিন্তু উনার পোশাক, কথা, বক্তব্য শুনে মনে হয় যে উনি আমাদেরই একজন। আশরাফুল ইসলাম, ইডিবিসিসি এবং আমাদের আইসিটি ডিভিশন সহ যারা ভলেন্টিয়ার গ্রুপ ছিল তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি।
সারা বাংলাদেশের প্রায় 81টি জায়গায় ইতিমধ্যে যোগাযোগ হয়েছে। সারা বিশ্বের প্রায় 150-এরও বেশি স্থানে এই বাংলার জন্য 4 লাখ যে ক্যাম্পেইনটা জিডিজি বাংলা, আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যৌথভাবে সবাইকে নিয়ে করেছে। আরেকটি বিষয় আমি জানি যে এইটার ধন্যবাদ না দিলে তো আমাদেরকে দেখাবেই না। আমাদের প্রেস এবং মিডিয়া, তাদের জন্য জোর করতালে। আমাদের বাংলার জন্য 4 লাখ এই ক্যাম্পেইনটাকে সারা পৃথিবী, সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করেছে আমাদের সাংবাদিক বন্ধুরা, তাদের জন্য আরেকবার করতালি। তারা না হলে আমরা এত বড় আকারে এটাকে আমরা প্রচার করতে পারতাম না। আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ আমরা এখানে 52-এর ভাষা আন্দোলন কে কে দেখেছি? হাত তুলবে। আচ্ছা, 71-এর মহান মুক্তিযুদ্ধে আমরা কে কে অংশ নিয়েছিলাম? কেউ হাত তুলবে? আচ্ছা, 71-এর পরে দর্শক, গুগলে 4 লাখেরও বেশি বাংলা শব্দ অন্তর্ভুক্তকরণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম আমরা এতক্ষণ। চলে যাচ্ছি পরের খবরে। সংঘাত, হানাহানি আর সামাজিক রাজনৈতিক নানা গ্লানি মুছে একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে উদযাপিত হচ্ছে এবারের মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা লাভের 4 দশকে দেশের উন্নতির পাশাপাশি নানা প্রাপ্তি অপ্রাপ্তির মাঝেই ফুলেল শ্রদ্ধায় পুরো জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছে 71-এ রক্ত ঢেলে দেয়া জাতির বীর সন্তানদের। আগামীতে সব বিভেদ ভুলে মুক্তিযুদ্ধে চেতনা নির্ভর একটি উন্নত আর স্বাবলম্বী দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে অনমনীয় বাংলাদেশ, এমন প্রত্যাশায় ধ্বনিত হয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হাজারো জনতার কণ্ঠে। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। ভোরের সূর্যটা যখন পূব আকাশ রক্তলাল করে চারদিকে তার জ্যোতি বিলাতে শুরু করে, ঠিক তখন থেকেই জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে হাজারো জনতার। কেননা একটি স্বাধীন আকাশ আর মাটির বাসনায় অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শুরুটা যে হয়েছিল আজকের এই দিনেই। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার পাশাপাশি ক্ষুদে শিশুরাও অগ্রজদের হাত ধরে আসে উত্তরসূরিদের প্রতিদানকে শ্রদ্ধা জানাতে। ফুলেল শ্রদ্ধায় গর্বিত বাঙালি স্মরণ করে বাংলার সেই সূর্য সন্তানদের। কিন্তু স্বাধীনতার দীর্ঘদিন পেরিয়ে এসে সাধারণ জনতার প্রশ্ন, কবে শান্তির দেশে পরিণত হবে স্বাধের জন্মভূমি? রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের একটাই চাওয়া যে তারা যাতে এইগুলো অতি তাড়াতাড়ি মীমাংসার ভিতরে নিয়ে আসে এবং আমরা যাতে শান্তিভাবে আমাদের ক্লাস করতে পারি এবং একটা শান্তিময় দেশ কামনা করি। আমরা শুধু অর্জনই করেছি কিন্তু প্রপারলি রক্ষা করতে পারছি না। এখন যে অবস্থা, তাদেরকে তো মনে হচ্ছে না যে আমরা রক্ষা করতে পারছি। স্বপ্নের বাংলাদেশ, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের 30 লক্ষ যে শহীদ হয়েছেন, তাদের রক্ত তো বৃথা যেতে পারে না। অন্যদিকে বিশিষ্টজনরা দাবি করছেন অসাম্প্রদায়িক চেতনার সাথে 71 বিরোধী অপশক্তিকে পেছনে ঠেলে ঠিকই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। 30 লক্ষ মানুষ যে কারণে আত্মহত্যা দিয়ে গেছেন, সেটি আমাদের সফল করতেই হবে। বাংলাদেশের মানুষ যেহেতু কখনোই তাদের মূল আদর্শকে ভুলে যায় না, শেষ পর্যন্ত বাস্তবায়িত হবেই। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ চেতনা ছিল, সেই পথেই কিন্তু বাংলাদেশ অগ্রসর হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা লাভ করবে। মহান মুক্তিযুদ্ধের মহিমা ধরে রেখে মুক্তির লক্ষ্য পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাবে একালের যোদ্ধারা, গড়ে তুলবে সোনার বাংলা। বাংলাদেশ নামক আজকের স্বাধীন এই ভূখণ্ডটি মূলত মুক্তি পাগল এক জাতিগোষ্ঠীর আজন্ম লালিত স্বপ্ন আর সাধনার ফসল। আর তাই পূর্বসূরিদের রক্তস্নাত এই মাটি কখনো অপরাজনীতি তথা সাম্প্রদায়িকতার কাছে পরাস্ত হতে পারে না। 71-এর আদর্শ বুকে রেখে উন্নয়নের দূর বন্দরে পৌঁছে যাবে বাংলাদেশ, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ঐক্যের সাফল্যগাথা। জাতীয় স্মৃতিসৌধ থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 1971 সালে স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নিয়েছিলেন শরীয়তপুরের 2 সহোদর কিশোর মুক্তিযোদ্ধা আবুল হাসিন খান ও হাবিবুর রহমান খান। ভারতে গিয়ে প্রশিক্ষণের পর কুমিল্লার সীমান্ত এলাকায় সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন হাসিন খান। অপর একটি গ্রুপের সঙ্গে শরীয়তপুরে যুদ্ধে অংশ নেন ছোট ভাই হাবিবুর রহমান খান। জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি
রক্ত আরো দেব। 7ই মার্চ 1971 উত্তাল জনসমুদ্র তৎকালীন রেসকোর্স ময়দান। স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন কেউ আমাদের দমাতে পারবে না। সেই জনসভায় উপস্থিত ছিলেন কিশোর আবুল হাসিন খান। এরপরই যুদ্ধে অংশ নেয়ার মনস্থির করেন তিনি। ঢাকা থেকে নিজ বাড়ি বর্তমান শরীয়তপুরের মগরগ্রামে ফিরে অভিভাবকদের কাছে অনুমতি চান যুদ্ধে অংশ নেয়ার। অনুমতি না মিললেও গ্রামের আরো 17 জনকে নিয়ে দলবদ্ধ হন। ভারতের ত্রিপুরা রাজ্যের মেলাঘরে গিয়ে প্রশিক্ষণ নিয়ে ঝাঁপিয়ে পড়েন দেশের জন্য। কুমিল্লার সীমান্ত এলাকায় সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। দিবসপতি গেছি, রাস্তায় নৌকাতে গেছি, হঠাৎ করে রাতের অন্ধকারে ওদের এম্বুসের মধ্যে পড়ে গেলাম। পাক বাহিনীর এম্বুসে পড়ে যে সেখানে আমার সাথে প্রায় 8 জন মুক্তিযোদ্ধা শহীদ হয় এবং 11 জন আমরা যুদ্ধে আহত হই সেই সম্মুখ যুদ্ধে। পাক বাহিনীর অত্যাচার নির্যাতন জ্বালাও পোড়াও দেখে এবং বড় ভাই হাসিন খানকে অনুসরণ করে যুদ্ধে অংশ নেন ছোট ভাই হাবিবুর রহমান খান। কিভাবে জানি রাজাকাররা আমাদের গোপনাস্থানের খবর পাঞ্জাবিদেরকে দেয়, তখন ওই পাঞ্জাবিরা আইসা রাতে আতর্কিতভাবে আমাদের ক্যাম্পে হামলা চালায়। তখন ওইখানেই আমাদের 8-10 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। 2 সন্তান যুদ্ধের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে চিন্তিত হয়ে পড়েছিলেন মা ইয়ারুন্নেসা। ছেলেদের পথ চেয়ে বসে থাকতেন তিনি। স্বাধীনের 7-8 দিন আগে দিয়ে ওই তবদারে বলায় রাইফেল ফিরত দিয়ে গেল। আমার মা হাসেন কয়ে আছে আইবাল্লা দিদি। আমি যে কি পাগল আছিলাম, আমি যে কেমন আছিলাম আমি কইতে দিই নাই। বর্তমানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন হাবিবুর রহমান খান ও আবুল হাসিন খান। পাশাপাশি হাসিন খান নেতৃত্ব দিচ্ছেন নড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের। সময় সংবাদ, শরীয়তপুর। খবর। দর্শক, আগে জানিয়েছি বিশ্বকাপে 7মবারের মতো ফাইনালে উঠেছে টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে 95 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অজিরা। এই ম্যাচ নিয়ে বাংলাদেশের দর্শকদেরও ব্যাপক আগ্রহ রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের রিপোর্টার মাকসুম আলম খান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, খেলবে, তো এই জন্য তারা খুবই খুশি। অন্ততপক্ষে ভারত যে উঠে এই ফাইনালে, এই জন্য তারা তাদের সন্তোষ প্রকাশ করেছে। আর এছাড়া যেটি দেখা যাচ্ছে এখানে যে ভারতের যারা সমর্থক ছিল এর আগে, তারাও এই কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচের পর থেকে ভারতকে সমর্থন দিচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যে মাকসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, অস্ট্রেলিয়া ফাইনালে ওঠায় ঢাকার দর্শকদের প্রতিক্রিয়া দেখছিলাম আমরা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ে আনন্দ মিছিল করেছে সিলেটের সাধারণ মানুষ। সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আসলে কিছুক্ষণ আগে সারা বিশ্ব এই পরাজয় আসলে সিলেটবাসীর প্রত্যাশা ছিল। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পরাজয়ের সাথে সাথে সিলেটবাসী আপনারা দেখতে পাচ্ছেন তারা আনন্দ উল্লাস করছে। তারা বলছে আজ অস্ট্রেলিয়া থেকে আজ বাংলাদেশ জিতেছে ইন্ডিয়ার সাথে, এবং তারা বলছে যে গত ম্যাচে আইসিসি যে আম্পায়ার
দুজন রয়েছে তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিচারের দাবি জানাচ্ছে। তারা বলছে যে দুজন আম্পায়ার বাংলাদেশি দুর্নীতি করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল, এই আম্পায়ারের যেন বিচার হয় এমনটি তারা দাবি করেছে। এবং তারা বলছে যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে জেতার কোনো যোগ্যতাই ছিল না গত ম্যাচে, এবং এই গত ম্যাচে আবার খেলানো হয়েছে বাংলাদেশে জেতার কথা বলছে। এবং গত ম্যাচে আজকের ইন্ডিয়ার পরাজয়ে তারা বলছে যে বাংলাদেশ জিতেছে, এবং তারা বলছে যে ভারতের যে দুর্নীতি করেছে সবসময় বাংলাদেশের সাথে ভারত দুর্নীতি করে, এবং এই প্রত্যেকটি দুর্নীতির বিচার দাবি করেছে সিলেটের দর্শকরা। তো আমার কাছে এই ছিল সিলেটের ক্রিকেটের দর্শকদের অনুভূতির খবর। আব্দুল আহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সিলেটের দর্শকদের আনন্দ উল্লাস দেখছিলাম অস্ট্রেলিয়া ফাইনালে যাওয়ার কারণে। 26শে মার্চ স্বাধীনতা দিবসে 71-এর মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। র্যাবের 11 প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যক্তিগত লোভ ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে কাজ করার প্রত্যয় জানিয়েছেন এলিট ফোর্সের মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে র্যাব সদর দপ্তরের মহাপরিচালকের বিশেষ দরবারে তিনি দায়িত্ব পালনের সময় মানবাধিকার সমুন্নত রাখার কথাও বলেন। দরবারে র্যাবের 14টি ব্যাটালিয়নের অধিনায়ক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাব প্রধান জানান, র্যাব এখন দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে অভিযান চালাতে সক্ষম। এ পর্যন্ত র্যাব 1.5 লাখের বেশি সন্ত্রাসী, জঙ্গি ও মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে 11,500 অবৈধ অস্ত্র এবং প্রায় 1.25 লাখ গুলি। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতে বাংলাদেশ দূতাবাস ও উপদূতাবাসে যথাযোগ্য মর্যাদার পালন হয়েছে মহান স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিনটি সূচনা করে দিল্লির বাংলাদেশ দূতাবাস ও কলকাতার বাংলাদেশ উপদূতাবাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতার বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রদূত জকি আহাদ। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পাঠ করা হয়। পরে দূতাবাসের নিজস্ব অডিটোরিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশের 45তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রপত্র প্রকাশ করেছে কলকাতা ও দিল্লির বেশ কয়েকটি দৈনিক পত্রিকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি এই বিশাল অর্জন করতে পেরেছিল, তার সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, যাদের অবদান সারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করে রেখেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। হরতাল অবরোধের নামে যারা শিশুদের হত্যা করছে, জাতি তাদের ক্ষমা করবে না, জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি, চট্টগ্রামে জানালো দলের শীর্ষ নেতারা। করণীয় ঠিক করতে মেয়র মঞ্জুর বাসায় জরুরি বৈঠক। ফৌজদারি মামলার আসামিরা জামিন না নিয়ে নির্বাচনী কর্মকাণ্ড অংশ নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি ডিএমপির। এবং বিশ্বকাপের ইতিহাসে 7মবারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ক্লার্কদের কাছে 95 রানে হেরে আসর থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।